6ই আগস্ট 1945 সকাল 8:15। জাপানের একটি ছোট্ট শহর হিরোশিমা তখন প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল। সবাই নিজের নিজের কাজে যাচ্ছিল। রাস্তাঘাট আর ট্রেনে বাসেও প্রতিদিনের মতোই ভিড়ভাট্টা ছিল। কিছুক্ষণ পর সেখানকার লোকেরা আকাশে একটা এয়ারক্রাফট দেখতে পায়। এটা ছিল আমেরিকার বোয়িং B-29 এয়ারক্রাফট। আর দেখতে দেখতে সেই এয়ারক্রাফটটা কিছু একটা নিচের দিকে ফেলে। সেখানে থাকা মানুষেরা হয়তো ভাবতেও পারেনি যে কিছুক্ষণ পর তাদের সাথে কি হতে চলেছে, কারণ সেই এয়ারক্রাফট থেকে নিচের দিকে ফেলা হয়েছিল একটা অ্যাটমিক বোম। সেই সময় পৃথিবীর মানুষ জানতো না অ্যাটমিক বোম আসলে কি হয়। 43 সেকেন্ড সময় লাগে এই বোমটিকে মাটিতে পড়তে, আর তারপর একটা ভয়ানক এক্সপ্লোশন হয়, আর এক মুহূর্তেই সব শেষ। 1 লক্ষ মানুষের সাথে একটা গোটা শহর পুরোপুরি শেষ হয়ে যায় এই অ্যাটমিক বোমের জন্য। এর ঠিক 3 দিন পর 9ই আগস্ট 1945 সালে জাপানের আরও একটি শহর নাগাসাকিতে আরও একটি অ্যাটমিক বোম ফেলা হয়। এই বোমটি হিরোশিমায় ফেলা বোমের থেকে আরও বেশি পাওয়ারফুল ছিল। এই বোমের এক্সপ্লোশনের কারণে যত মানুষ মারা যায় তার থেকে অনেক বেশি মানুষ মারা যায় এই বোমের রেডিয়েশনের জন্য। সারা বিশ্বের মানুষ তখন স্বপ্নেও ভাবতে পারেনি যে এইরকম একটি টেকনোলজি, এইরকম একটি বোমের আবিষ্কার করা হয়েছে যা এক মুহূর্তেই একটি শহরকে পুরোপুরি শেষ করে দিতে পারে। আর এই বোমটি বানিয়েছিল আমেরিকার একজন সায়েন্টিস্ট জে রবার্ট ওপেনহাইমার, যাকে ফাদার অব দ্য অ্যাটমিক বোম বলা হয়। 1 বছর আগে এর বায়োগ্রাফি নিয়ে একটা মুভি রিলিজ করে গ্রেট ডাইরেক্টর ক্রিস্টোফার নোলান। তো কে ছিল এই ওপেনহাইমার, কিভাবে সে পৃথিবীর সবথেকে পাওয়ারফুল অস্ত্র অ্যাটমিক বোমের আবিষ্কার করে, কি ছিল এই পুরো গল্প, আর কি হয় যখন সে জানতে পারে তার বানানো বোমের জন্য লক্ষ লক্ষ মানুষ তার প্রাণ হারিয়েছে। আসুন জেনে নেই এই পুরো ঘটনা আজকের এই ভিডিওতে। এই ঘটনা শুরু হয় সেপ্টেম্বর 1939 সালে, যখন হিটলার পোল্যান্ডে অ্যাটাক করে, যার জন্য ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়। এই সময় অনেকেই জার্মান থেকে আমেরিকা পালিয়ে আসে, যাদের মধ্যে অনেক বড় বড় সায়েন্টিস্ট আর ইনভেন্টারদেরও নাম ছিল, যেমন অ্যালবার্ট আইনস্টাইন, যার ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, তোমরা জানোই নি কত বড় সায়েন্টিস্ট। এডওয়ার্ড টেলার, যিনি হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিল, যার ব্যাপারে তোমাদের বলবো আগে ভিডিওতে। জন ভন নয়মান, যিনি মডার্ন কম্পিউটার আবিষ্কার করে। লিও সিলার্ড, যিনি একজন বড় সায়েন্টিস্ট ছিল আর পরবর্তীকালে পরমাণু বোমা আবিষ্কারে অংশ নেয়। এর ঠিক কিছুদিন পর অ্যালবার্ট আইনস্টাইন আর লিও সিলার্ড তখনকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লেখে। সেই চিঠিতে তারা জানায় যে হিটলার নিউক্লিয়ার অস্ত্রের উপর কাজ করছে। যদি হিটলার নিউক্লিয়ার বোম বানাতে সফল হয় তাহলে অনেক বড় সমস্যা আসতে পারে, তাই আমেরিকাকে সতর্ক থাকা উচিত। এই চিঠির পর আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট একটি কমিটি তৈরি করে সায়েন্টিস্ট আর মিলিটারি অফিসিয়ালদের নিয়ে। উদ্দেশ্য একটাই, যত তাড়াতাড়ি সম্ভব বানাতে হবে অ্যাটমিক বোমা। কমিটিকে বলা হয় ইউরেনিয়ামের ওপর রিসার্চ করতে, কিভাবে ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ পাওয়ার ইউজ করে একটি পরমাণু বোমা তৈরি করা যায়। এই সময় পৃথিবীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চললেও আমেরিকা কিন্তু এই যুদ্ধে ইনভলভ ছিল না। তবে 7ই ডিসেম্বর 1941 সালে জাপান আমেরিকার পার্ল হারবারে একটা সারপ্রাইজ অ্যাটাক করে। 350 থেকেও বেশি জাপানিজ নেভি এয়ারক্রাফট একের পর এক বোম ফেলে আমেরিকার এয়ারবেসের ওপর। মাত্র 2 ঘন্টার মধ্যেই 19টা ইউএস নেভি শিপস, 188টা মিলিটারি এয়ারক্রাফট আর প্রায় 2000-এর থেকেও বেশি ইউএস আর্মির লোক মারা যায় এই অ্যাটাকের জন্য। আমেরিকা এরপর অফিসিয়ালি অ্যানাউন্স করে সেও ইনভলভ হবে ওয়ার্ল্ড ওয়ার 2-এ। এরপরেই শুরু হয় আমেরিকার সবথেকে সিক্রেট প্রজেক্ট, ম্যানহ্যাটেন প্রজেক্ট। সময়টা ছিল 13ই আগস্ট 1942। আমেরিকা এই সময় ব্রিটেনের সাথে চুক্তি করে, যে চুক্তিতে আমেরিকা বলে 2 দেশ মিলে কাজ করা উচিত এই অ্যাটমিক বোম ডেভেলপ করার জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করা। কর্নেল গ্রোভসকে এই প্রজেক্টের হেড রাখা হয়, আর ওপেনহাইমারকে এই প্রজেক্টের ডিজাইনার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। তবে এখানে একটা বিতর্ক রয়েছে। কর্নেল গ্রোভস ওপেনহাইমারকে এই প্রজেক্টের জন্য অ্যাপ্রোচ করলেও আমেরিকা কিন্তু প্রথমে এটা মেনে নেয়নি। ওপেনহাইমার এমন একজন ব্যক্তি ছিল যাকে ছোটবেলা থেকেই চাইল্ড জিনিয়াস বলা হতো। নিজের ক্লাসের সে টপার ছিল, আর ছোটবেলা থেকেই তার মধ্যে অনেক আগ্রহ ছিল। ওপেনহাইমার ছোটবেলা থেকেই এতটা ইন্টেলিজেন্ট ছিল যে ক্লাস 3 আর 4-এর পড়াশোনা সে 1 বছরেই কমপ্লিট করে ফেলে।
এমনকি ক্লাস 8-এর এডুকেশনও সে মাত্র 6 মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলে। 1916 সালে মাত্র 12 বছর বয়সে ওপেনহাইমারকে নিউ ইয়র্কের একটি ক্লাবে লেকচার দিতে রাখা হয়। লেকচার দেওয়ার পর বইয়ের পাতাই তার কাছে একটা আলাদা জগৎ হয়ে ওঠে। ওপেনহাইমার এরপরে অনেক বই পড়ে সায়েন্স আর ফিজিক্স নিয়ে, এমনকি সে হিন্দু ধর্মগ্রন্থ গীতাও পড়ে, যা পরবর্তীকালে তার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। 1922 সালে যখন ওপেনহাইমার হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তখন সে 4 বছরের কোর্স মাত্র 3 বছরেই কমপ্লিট করে ফেলে। এরপর মাত্র 23 বছর বয়সে সে পিএইচডি কমপ্লিট করে। তবে ওপেনহাইমারের আসল ইন্টারেস্ট ছিল কোয়ান্টাম মেকানিক্সে, তাই সে সায়েন্টিস্ট জে থমসনের ল্যাবে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে স্টাডি করতে থাকে। এমনকি ওপেনহাইমার আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির ওপর স্টাডি করে এটা প্রমাণিত করে যে আমাদের স্পেসে সত্যি ব্ল্যাক হোলের অস্তিত্ব রয়েছে। তা সত্ত্বেও আমেরিকা এইরকম একটা জিনিয়াস মানুষকে এই প্রজেক্টে নিতে চায়নি। এর পেছনে কারণ হলো কমিউনিজম। ওপেনহাইমারের চিন্তাধারা অনেকটা কমিউনিস্ট ছিল। 1930 সালে যখন ইহুদিদের ওপর অত্যাচার করা হতো, তখন থেকেই ওপেনহাইমার পলিটিক্সের সাথে জড়িত ছিল। সে পলিটিক্যাল পার্টিতে টাকা ডোনেশন দিত, কারণ সে নিজেও একজন ইহুদি পরিবারের ছেলে। এই কারণে অনেক কমিউনিস্ট পার্টির সদস্যদের সাথে তার পরিচয় ছিল। এছাড়া তার প্রেমিকা জিন ট্যাটলক ছিল কমিউনিস্ট পার্টির সদস্য। এই কারণে আমেরিকার কাছে এটা অনেক বড় রিস্ক ছিল, কারণ আমেরিকা সন্দেহ করত ওপেনহাইমার আমেরিকার ভেতরের তথ্য বাইরে ফাঁস করতে পারে। এই সময় আমেরিকায় আরও একটা জিনিয়াস ব্যক্তি ছিল, যার নাম অ্যালবার্ট আইনস্টাইন। তবে তাকেও এই প্রজেক্টের ব্যাপারে জানানো হয় না এই একই কারণের জন্য, কারণ আমেরিকা সন্দেহ করত অ্যালবার্ট আইনস্টাইনও কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত। তবে কর্নেল গ্রোভস ওপেনহাইমারের ওপর ভরসা করে আর সে প্রেসিডেন্টকে জানায় ওপেনহাইমার ছাড়া এই প্রজেক্ট করা অসম্ভব। ফাইনালি আমেরিকা রাজি হয়, আর এরপরেই শুরু হয় অ্যাটমিক বোমা তৈরির কাজ। প্রজেক্টটিকে আন্ডার কাভার রাখার জন্য একটা সিক্রেট জায়গা বেছে নেওয়া হয়। পুরো একটা সিক্রেট শহরই বানিয়ে ফেলা হয় এই প্রজেক্টের জন্য। আর এই দিকে কড়া নজর রাখা হয় যেন কোনো প্রেস বা মিডিয়া এই প্রজেক্টের ব্যাপারে না জানতে পারে। একটি অ্যাটমিক বোম তৈরি করার জন্য সবথেকে জরুরি জিনিস হলো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। আর এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল হলো ইউরেনিয়াম। কিন্তু পৃথিবীতে ন্যাচারালি যত ইউরেনিয়াম পাওয়া যায় সেগুলো হলো ইউরেনিয়াম 238। তবে অ্যাটমিক বোম বানানোর জন্য দরকার ইউরেনিয়াম 235, যেটা পৃথিবীতে পাওয়া যায় 1%-এর থেকেও কম। কারণ একটি পরমাণু বোমা কাজ করে চেন রিয়েকশনে, আর এই চেন রিয়েকশন শুধুমাত্র ইউরেনিয়াম 235 দ্বারাই সম্ভব। তাই সায়েন্টিস্টদের কাছে এটা অনেক বড় চ্যালেঞ্জ ইউরেনিয়াম 238 থেকে ইউরেনিয়াম 235 বের করা। সায়েন্টিস্টরা এই কাজটির জন্য 4টে আলাদা আলাদা টেকনোলজির ব্যবহার করে: গ্যাসেস ডিফিউশন, সেন্ট্রিফিউজ, ইলেকট্রোম্যাগনেটিক সাপ্রেশন আর লিকুইড থার্মাল ডিফিউশন। এই 4টে টেকনোলজির মধ্যে দুটো টেকনোলজি ভালোভাবে কাজ করে: গ্যাসেস ডিফিউশন আর ইলেকট্রোম্যাগনেটিক সাপ্রেশন। গ্যাসেস ডিফিউশনের মাধ্যমে ইউরেনিয়ামকে গ্যাসের ফর্মে একটি ফিল্টারের মধ্যে দিয়ে পাস করা হয়, যেখানে ইউরেনিয়ামের 235 মলিকিউলস তো পাস হয়ে যায়, তবে 238 মলিকিউলস পাস হয় না। এভাবেই ইউরেনিয়াম 235 থেকে 238কে আলাদা করা হয়। আর ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশনে একটা বড় ম্যাগনেটের ব্যবহার করা হয় ইউরেনিয়ামের এই দুটো আইসোটোপকে আলাদা করার জন্য। এছাড়া সায়েন্টিস্টরা আরও একটি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল বানাতে সফল হয়, যার নাম প্লুটোনিয়াম। এই প্লুটোনিয়ামও অ্যাটমিক বোমে ব্যবহার করা যেতে পারে, কারণ এটির রেডিও অ্যাক্টিভ এনার্জি ইউরেনিয়ামের থেকেও বেশি। এই জিনিসটির এনার্জি টেস্ট করে ম্যানহাটন প্রজেক্টের একজন সায়েন্টিস্ট এনরিকো ফার্মি, যেখানে তিনি প্লুটোনিয়ামের রেডিও অ্যাক্টিভ এনার্জি ইউজ করে একটি লাইট বাল্ব জ্বালাতে সফল হয়। সায়েন্টিস্টরা বুঝতে পারে যে এই চেন রিয়াকশনের মাধ্যমে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি করা সম্ভব। আর যদি পরিমাণ মতো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ব্যবহার করা হয়, তাহলে এতটা পরিমাণ এনার্জি রিলিজ হবে যে এক মুহূর্তেই একটি শহরকে শেষ করে দেওয়া সম্ভব। এরপরেই শুরু হয় আসল পরমাণু বোমা তৈরির কাজ। ওপেনহাইমার এই সময় দুটো বোমের উপর কাজ করে। একটা বোম তৈরি করা হয় ইউরেনিয়ামের উপর বেস করে, যার নাম রাখা হয় লিটিল বয়। আরও একটা বোম তৈরি করা হয় প্লুটোনিয়ামের উপর বেস করে, যার নাম রাখা হয় ফ্যাটম্যান। এবার এই দুটো বোমের ডিজাইনও আলাদা আলাদা ছিল। ইউরেনিয়ামের উপর বেস করে যেই বোমটি বানানো হয় তার ডিজাইন ছিল খুব সিম্পল, যেখানে দুটো আলাদা আলাদা মাসের ইউরেনিয়ামকে নেওয়া হয় আর দুটোকে খুব স্পিডে কম্বাইন করা হয়। এই কম্বাইনের জন্য একটা চেন রিয়াকশনে তৈরি হয় আর খুব জোরে এক্সপ্লোশন হয়। অন্যদিকে প্লুটোনিয়ামের উপর বেস করে যেই বোমটি বানানো হয় তার ডিজাইন একটু কমপ্লিকেটেড। প্লুটোনিয়াম থেকে চেন রিয়াকশন তৈরি করার জন্য
খুব হাই প্রেশারের দরকার। তাই এই ফ্যাটম্যান বোমের মাঝখানে একটি চেম্বার করা হয় প্লুটোনিয়ামের জন্য, আর সেই চেম্বারের চারপাশে এক্সপ্লোসিভ রাখা হয়। যখন এই এক্সপ্লোসিভগুলো ফাটবে তখন হাই প্রেশার পড়বে প্লুটোনিয়ামের ওপর, যার ফলে চেইন রিয়াকশন তৈরি হবে আর বড় এক্সপ্লোশন হবে। এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই পুরো প্রজেক্টে একজন ইন্ডিয়ান সায়েন্টিস্টও কাজ করে, যার নাম ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। পরবর্তীকালে এই সায়েন্টিস্টটি ভারতে এসে এপিজে আব্দুল কালামের সাথে কাজ করে আর ভারতকেও একটা নিউক্লিয়ার পাওয়ার দেশ গড়ে তোলে। তোমরা যদি জানতে চাও ভারতে পরমাণু বোম কী করে বানানো হলো, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি এই টপিকেও ভিডিও বানাবো। অ্যাটমিক বোম তো তৈরি হলো, এবার দরকার ছিল এই বোমের একটি সফল টেস্টিং। ওপেনহাইমার এই টেস্টিংয়ের কথা কর্নেল লেসলি গ্রোভসকে জানায়। প্রথমে তো কর্নেল এই টেস্টের জন্য রাজি হয় না, কারণ প্লুটোনিয়াম পৃথিবীতে খুব কম পরিমাণে রয়েছে। তবে ওপেনহাইমার বলে একটি অ্যাটমিক বোমের পাওয়ার দেখার জন্য এই টেস্টে করা খুব গুরুত্বপূর্ণ। এরপর কর্নেল এই টেস্টের জন্য রাজি হয় আর ওপেনহাইমারকে এই টেস্টের ডাইরেক্টর বানায়। এই টেস্টের নাম দেওয়া হয় ট্রিনিটি টেস্ট। ঠিক করা হয় মেক্সিকোর মরুভূমিতেই এই টেস্টটি করা হবে। ওপেনহাইমার সিদ্ধান্ত নেয় একটা প্লুটোনিয়াম বেস অ্যাটমিক বোমকে টাওয়ারের মাধ্যমে 100 ফুট উপরে তোলা হবে আর তারপর সেখান থেকে নিচে ফেলা হবে বোমটির পাওয়ার টেস্ট করার জন্য। 16 জুলাই 1945 সালে সকাল প্রায় 5:30টার সময় এই অ্যাটমিক বোমটিকে 100 ফুট ওপর থেকে নিচে ফেলা হয়। ওপেনহাইমার যা ভেবেছিল তার থেকে এই বোমটি আরও বেশি পাওয়ারফুল ছিল। এই বোমটির শক ওয়েভস ছিল প্রায় 160 কিলোমিটার পর্যন্ত, আর এই বোমের জন্য যে ক্লাউডের তৈরি হয় সেটার সাইজ ছিল প্রায় 12 কিলোমিটার। সেখানে থাকা স্টিলের টাওয়ারটা পুরোপুরি এভাপারেট হয়ে যায় এই এক্সপ্লোশনের জন্য। ওপেনহাইমার এই বোমের সফল টেস্টিংয়ের কারণে এতটা খুশি ছিল যে তার মুখ দিয়ে একটা গীতার শ্লোক বেরিয়ে আসে, নাও আই বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অব দ্য ওয়ার্ল্ড। আসলে ওপেনহাইমার হিন্দু মাইথোলজিতে খুব ইন্টারেস্ট রাখত, সে গীতা পড়ত। এছাড়া হিন্দু ধর্মের আরও অনেক বিষয়ে তার নলেজ ছিল। এই ঘটনার ঠিক 20 দিন পরে 6 আগস্ট 1945 সালে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামের অ্যাটমিক বোমটি ফেলে, যেটার কথা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। এক মুহূর্তে পুরো শহর শেষ হয়ে যায় এই অ্যাটমিক বোমের জন্য। নিউজ পেপারে যখন এই খবর বেরোয় তখন ওপেনহাইমার এই খবর শুনে একটুও খুশি হয় না। তার মনে একটাই কথা চলছিল, আমার বানানো আবিষ্কারের জন্য লক্ষ লক্ষ মানুষ তার প্রাণ হারিয়েছে। এরপর ওপেনহাইমার জানায় সে খুশি হবে যদি এই অ্যাটমিক পাওয়ার জার্মান তানাশা হিটলারের এগেনস্টে ব্যবহার করা হয়। এর ঠিক 3 দিন পর আমেরিকা সেই ফ্যাটম্যান বোমটিও জাপানের নাগাসাকি শহরের উপর ফেলে। এই বোমের কারণে 1 লক্ষেরও বেশি মানুষ মারা যায় শুধুমাত্র শক ওয়েভসের জন্য, আর আরও 1 লক্ষ মানুষ মারা যায় এই বোমের রেডিয়েশনের জন্য। ওপেনহাইমার এই অ্যাটাকের কারণে অনেক বেশি আপসেট হয়ে যায়। ওপেনহাইমার বুঝতে পারে সে এমন একটা টেকনোলজির আবিষ্কার করেছে যা সঠিকভাবে ব্যবহার না করলে পুরো পৃথিবীকেই শেষ করে ফেলবে। এই কারণে ওপেনহাইমার একটা লেটার লেখে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের কাছে, আর ওপেনহাইমার নিজেই সেই লেটার প্রেসিডেন্টের কাছে দিতে যায়। সেই চিঠিতে ওপেনহাইমার জানায় অ্যাটমিক বোমের উপর কোনোভাবে কন্ট্রোল রাখা উচিত, যেন ভবিষ্যতে কেউ এই টেকনোলজির মিসইউজ না করতে পারে। এই লেটারে ওপেনহাইমার নাগাসাকিতে হওয়া বোম্বিংয়ের ব্যাপারে নিজের দুঃখ প্রকাশ করে আর প্রেসিডেন্টকে বলে, আই হ্যাভ ব্লাড ইন মাই হ্যান্ড। তবে প্রেসিডেন্ট ওপেনহাইমারের কথায় খুব রেগে যায় আর তাকে অফিস থেকে বের করে দেয়। এর কয়েক বছর পর 1949 সালে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান সিদ্ধান্ত নেয় তারা এর থেকেও পাওয়ারফুল বোমা তৈরি করবে। তারা তৈরি করবে হাইড্রোজেন বোমা। আর এই হাইড্রোজেন বোমা তৈরির জন্য ওপেনহাইমারকে অ্যাপ্রোচ করা হয়। তবে ওপেনহাইমার হাইড্রোজেন বোমা বানাতে সরাসরি অস্বীকার করে। সে বলে, ইতিমধ্যে আমরা এমন একটা বোমা বানিয়েছি যা 2টো শহরকে পুরোপুরি শেষ করে দিয়েছে, আর এখন যদি আমরা হাইড্রোজেন বোমা বানাই তাহলে এটা নিউক্লিয়ার জেনোসাইড ঘটাবে সারা বিশ্বে। তাই ওপেনহাইমার এই প্রজেক্টের সাথে যুক্ত হয় না। তবে 1952 সালে আমেরিকা হাইড্রোজেন বোমা তৈরি করে আর সেটা সফল টেস্টিংও করে। এই বোমাটি তৈরি করে এডওয়ার্ড টেলার, একে ফাদার অব দ্য হাইড্রোজেন বোমাও বলা হয়। এর ঠিক কয়েক মাস পরে ওপেনহাইমারকে তার পদ থেকে বিতাড়িত করা হয় এই সন্দেহ করে যে তার সাথে রাশিয়ার একটি গুপ্তচর সম্পর্ক রয়েছে। ভিডিও শুরুতেই বলেছিলাম ওপেনহাইমার ছিল চরম কমিউনিস্ট। শুরু থেকেই অনেক কমিউনিস্ট পার্টির সদস্যদের সাথে তার বন্ধুত্ব ছিল। এছাড়া তার উপর এই আরোপও আনা হয় তিনি ম্যানহাটন প্রজেক্টের গোপন তথ্য ফাঁস করেছে রাশিয়ার কাছে। এছাড়া বলা হয়
ওপেনহাইমার হাইড্রোজেন বোমা বানাতে না করেছে তার কারণ তিনি চান না রাশিয়ার আগে কেউ এই বোমা বানাক। আসলে শুরু থেকেই ওপেনহাইমারকে সোভিয়েত ইউনিয়নের অনেক সদস্যদের সাথে মেলামেশা করতে দেখা গেছে। তার প্রেমিকা জিন ট্যাটলক ছিল কমিউনিস্ট পার্টির সদস্য। এছাড়া ম্যানহ্যাটেন প্রজেক্টে গুপ্তভাবে একজন স্পাই ঢুকে পড়ে যার নাম ক্লাউস ফুক্স, যে এই প্রজেক্টের গোপন তথ্য রাশিয়ার কাছে ফাঁস করে। আর এই ব্যাপারেও ওপেনহাইমারকে সন্দেহ করা হয়। আমেরিকা বলে ওপেনহাইমার এই স্পাইয়ের ব্যাপারে আগের থেকে জানতো, যদিও ওপেনহাইমার বারবার অস্বীকার করে এই কথা। আর অবশেষে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতেও সফল হয়। 18 ফেব্রুয়ারি 1967 সালে মাত্র 62 বছর বয়সে ওপেনহাইমার মারা যায়। এবার পুরো দুনিয়া তাকে হিরোর চোখে দেখবে না ভিলেনের চোখে, এটা তো তাদের কাছে। তবে ওপেনহাইমার ছিলেন একজন জিনিয়াস। ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবা এই পুরো প্রজেক্টে ওপেনহাইমারের সাথে কাজ করে। আর পরবর্তীকালে সে ভারতে এসে এপিজে আব্দুল কালামের সাথে কাজ করে ভারতকে নিউক্লিয়ার পাওয়ারফুল দেশ গড়ে তোলার জন্য। যদি এই বিষয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে।